বল না কালকে কি আছে? সিমি জানালো। ভার্সিটিতে অনুষ্ঠান আছে, আর তোর উপরেও দায়িত্ব পড়েছে। সামিয়া একবার জিহানের দিকে তাকালো। সকাল থেকে তাকে বন্দি করে রেখেছে এই রুমে, নিজের জোর খাটিয়ে তাকে বই পড়াচ্ছে। রাগের মাত্রা সামিয়ার বাড়ছে অতিমাত্রায়। নিজেকে সংবরণ করে সিমিকে বলল, ভার্সিটিতে অনুষ্ঠান আর আমি যাব না? এটা হয় নাকি? ভোরে আমাকে ডেকে দিয়ে যাবি? সিমি উঠে দাঁড়িয়ে বলল। শাড়ি পরতে হবে, আমি একটা শাড়ি রেখে দেব। বলে সিমি চলে গেল। সামিয়া বলে উঠল, আচ্ছা, সুন্দর একটা রাখিস। শাড়ির কথা শুনে জিহান ভ্রুকুচকে সামিয়ার দিকে তাকালো, বলে উঠল, অনুষ্ঠানে শাড়ি পরবে তুমি? সামিয়া ভাবলেশীন ভাবে বলল। হ্যাঁ, তো কি হয়েছে? জিহান সোজাসুজি বলে উঠল, ভার্সিটি অনুষ্ঠান যাবে ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু শাড়ি অ্যালাউ করবো না আমি। সামিয়া মুখ ভেঙচিয়ে বলল, আপনি কি হয়ে পড়েছেন যে আপনার কথা শুনতে হবে আমাকে? জিহান সামিয়ার দিকে ফিরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, আমার কথা না শুনলে তোমার বিপদ হবে ম্যাডাম। বাকিটা ডিসিশন আপনার, বাঁচবেন নাকি মরবেন, অ্যাজ ইউ উইশ। বলেই জিহান চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। সামিয়া ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে গালি দিতে দিতে বলল, জবেদার ভাতা, ছাগলের 10 নাম্বার বাচ্চা, গরুর বয়ফ্রেন্ড, কুত্তার বন্ধু। আমি কালকে শাড়ি পরবো, তুই কি করতে পারিস আমিও দেখবো। রাত 10টা বাজে। বাড়ির প্রত্যেকটা সদস্য ডাইনিং টেবিলে বসে ডিনার করছে, শুধু নিশান বাদে। রোজিনা সিমিকে প্রশ্ন করলো। সিমি, নিশান কই? ও ডিনার করবে না? সিমি মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, অফিসে কাজ অনেক, তাই নিচে আসতে পারবে না। রোজিনা বলল, আচ্ছা, তাহলে আমি প্লেটে খাবার দিয়ে দিচ্ছি, তুই নিয়ে যাস। সিমি কিছু বলল না। বাড়ির কোনো সদস্য আর কোনো কথা বলল না। যে যার মতো চুপচাপ খেয়ে উঠে রুমে চলে গেল। সিমিও নিশানের খাবারের প্লেট নিয়ে রুমে গেল। নিশান এখনও নিজের মতো কাজ করছে। সিমি কোনো কথা না বলে প্লেটটা টেবিলের উপরে রেখে কোনো মতে বলল, খেয়ে নেবেন। বলে সোজা বেডে চলে গেল। বেডে উঠে টি টেবিলে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। ফোনটা নিজের মাথার কাছে রেখে শুয়ে পড়ল। তার আজকে কেমন জানি লাগছে। সে আগেও তো নিশানের রুমে নিশানের সাথে তার বুকে মাথা রেখে ঘুমিয়েছে, কিন্তু এমন তো হয়নি। আজকে কেমন যেন অস্বস্তি লাগছে, কিছু ভালো লাগছে না। ঘুমটাও যেন চোখের পাতায় ভারী হয়ে আসলো। দেখতে দেখতেই ঘুমের দেশে পাড়ি জমালো। সিমি ঘুমিয়ে যাওয়ার আধা ঘন্টার পরেই নিশান নিজের ল্যাপটপ রেখে দিল। সিমি রেখে যাওয়া প্লেটটা নিয়ে খাবার খেয়ে নিল। হাত ধুয়ে প্লেট গুছিয়ে রাখলো। উঠে দাঁড়ালো, রুমের লাইট অফ করলো, সোজা বেডের কাছে গেল। ল্যাম্পের হলুদ আলো সিমির মুখে পড়ছে ভালোভাবে। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে ইগনোর করে নাগরের সাথে ঘুরিস? খুব ভালো। আমার সাথে কথা না বলে নাগরদের সাথে ঘন্টাখানে কথা বলতে পারিস। হালালভাবে ছুঁয়েছি বলে আমার হাত পাপে ভর্তি, আর নাগরের হাত ধরলে সেটা পবিত্র। এই, তুই আমাকে কি মনে করেছিস রে? যে তুই যা করবি আমি চুপচাপ মানবো, দেখবো, কিচ্ছু বলবো না? আমি কি এতটাই সাধু? তোর শাস্তি তোকে পেতে হবে এসব। বলে নিশান সিমির ঠোঁট জোড়া নিজের শুষ্ক ঠোঁট দিয়ে দখল করে নিল। গভীর চুম্বনের বদলে কামড় দিতে লাগলো জোরে জোরে। ঠোঁট ছেড়ে দিয়ে সিমির গলায় কামড় দিল, ঘাড়ে কামড় দিল। পুরো গলা আর ঘাড় সম্পূর্ণ নিশান কামড়ের দাগ দিয়ে ভর্তি করে দিল। সিমি শুধু নড়ে উঠল, তবে কোনো হুঁশ নেই, থাকবেও না, কারণ নিশান সিমির পানির মধ্যে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সিমিকে সে এইভাবেই শাস্তি দিতে চেয়েছিল। সিমির শাস্তি দেওয়া শেষ হলে ঘাড় কাত করে তাকিয়ে রইল সিমির মুখ পানে। বলে উঠল, আমার প্রতিটা নিঃশ্বাস জানে কতটা চাই আমি তোকে। তুই কিভাবে ভাবলি আমি অন্য মেয়ের সাথে ফিজিক্যাল ভাবে সম্পর্কে জড়িয়েছে? আমি খারাপ জায়গায় যাই? হ্যাঁ, তুই অবুঝ, তবে এতটা অবুঝ না। এমন আমি মিথ্যে বানানো গল্প বললো আর তুই বিশ্বাসও করলি? বাহ, খুব ভালো। এই জন্য তো আমি বলেছি প্রমাণ তোকে দেব দু একদিনের মধ্যে। নিজের ভুল বুঝবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমাকে চাইবি, আমাকে পাগলের মতো খুঁজবি, আমার সন্নিকট আসার জন্য তড়পিয়ে মরবি, তবু আমার কাছে আসতে পারবি না। এইটাই তোর জন্য বড় শাস্তি। নিশান থামলো, একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তাকালো আবারও সিমির মুখের পানে। তাকিয়ে আছে নিষ্পলক চাহনিতে। কি নিষ্পাপ মুখটা ঘুমিয়ে আছে একদম বাচ্চাদের মতো। নিশান নিঃশব্দেই হাসলো, একটু নিচু হয়ে সিমির কপালে গভীর চুমু দিল। সিমি একটু নড়াচড়া করলো। নিশান জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে প্রেয়সীর দিকে তাকিয়ে 2-3 লাইন গান গেয়ে উঠল। যতনে রেখে
পড়েছি দুঃখী মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। বলে নিশান আর কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল, ল্যাপটপটা বন্ধ করে দিল। একটা বালিশ আর কম্বল নিয়ে সোফায় চলে গেল, বালিশ রেখে সেখানে ঘুমানোর প্রস্তুতি নিল। সিমির শরীরে নিশানের দেওয়া এই শাস্তির চিহ্নগুলো সকালে কি তোলপাড় সৃষ্টি করবে? আর সিমি কি নিশানের এই গভীর আসক্তির কথা কোনোদিনও জানতে পারবে? রাতের আধার কেটে ধরণীর সূর্যের আগমন ঘটল। নীরব হয়ে থাকা ব্যস্ত শহরটা আবারও গাড়ি ঘোড়া দিয়ে ভর্তি হয়ে গেল। ব্যস্ত হয়ে পড়ল ব্যস্ত শহরের অলিগলি সহ বড় বাড়িতে থাকা মানুষগুলো। পাখিরা কিচিরমিচির ডাক দিয়ে উড়ে যাচ্ছে এই গাছের ডাল থেকে অন্য গাছের ডালে। মাসটা অক্টোবর, শীতের প্রভাব পড়েছে চারিদিকে। ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। কোথাও কোথাও আবার হালকা কুয়াশাও দেখা মিলেছে। সময়টা ভোর 6টা। চৌধুরী ম্যানশনে যেন ভোর থেকেই পাখির মতো কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। সেলিনা, রোজিনা, কেয়া আর মেহেরিমা সকালের নাস্তা তৈরি করছে। একটু পরেই তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, রুবেল অফিসের জন্য বেরিয়ে যাবে। এইদিকে সিমি, জারা, রাত্রি আর সামিয়া, ওরা চারজনও আজ দ্রুতই যাবে, যেহেতু তাদের ওপরে দায়িত্ব পড়েছে সবকিছু ঠিকঠাক করতে হবে। জিহান আর নিশান ফজরের নামাজের আজানের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপাতত কোথায় গেছে কেউ জানে না। মিহু, বিহু, তিহান, তাজ ঘুমের দেশে হারিয়ে আছে। আজকে ওরা চারজন কেউ স্কুল, কলেজ, ভার্সিটি যাবে না, তাই পরে উঠবে ঘুম থেকে। সামিয়া, জারা আর রাত্রি তিনজনে মিলে ফ্রেশ হচ্ছে। এদিকে সিমি এখনো ঘুম থেকে ওঠেনি। 6:30 বাজতে গেলে সামিয়া সিমির রুমে ঢুকলো, দেখলো ও এখনো ঘুমিয়ে আছে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেলকুনিতে থাকা পর্দা সরিয়ে দিল। বেলকুনিতে লাগানো কাচের দরজা খুলল। অন্ধকার রুমটা একটু আলোকিত লাগছে। সামিয়া এসে সিমিকে ধাক্কা দিতে দিতেই বলল, বাল ওঠ, ভার্সিটি যাবি না নাকি? সিমির কোনো হুঁশ নেই। সামিয়া এইবার এক গ্লাস পানি সিমির মুখের উপরে ঢেলে ফেলল। সিমি হকচকিয়ে ঘুম থেকে উঠে বসলো। 2 মিনিট আশ্চর্য হয়ে বসে থেকে সামিয়ার দিকে চোখ উঁচিয়ে তাকিয়ে বলল, শালি, তুই পানি মারলি কেন? সামিয়া ভাবলেশীন ভাবে বলল, বেশ করেছি, যাবি না ভাব? বাকি কথা শেষ করার আগেই হুট করে আরেক কথা বলে উঠল, এই সিমি, তোর ঠোঁটে গলায় কিসের দাগ? সিমি ভ্রুকুচকে বলল, বালের দাগ। সামিয়া বলল, সিরিয়াসলি কিসের দাগ? লাভ বাইট? সিমি, আমাদের সামনেই ভাবে লাভ বাইট নিয়ে ঘুরিস না বই, কষ্ট লাগে। সিমি সামিয়াকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজের বেহাল দশা দেখতে পেল। গলার 2 জায়গায় লাল হয়ে আছে কামড়ের দাগ স্পষ্ট, সাথে ঠোঁটেও কামড়ের দাগ। রক্ত শুকিয়ে ঠোঁটের সাথে লেগে আছে। সিমির বুঝতে বাকি রইল না এগুলো কে করেছে, কিন্তু তার কোনো হুঁশ ছিল না কেন? অবশ্য অনেক ব্যথা জ্বালা করেছে, কিন্তু সে অনুভব করেনি কেন? নিশান কি কিছু করেছে? এইসব প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। কোনো ইচ্ছে হলো না নিশানের সাথে এই বিষয়ে কথা বলার। নিজেকে আরও একবার দেখে নিয়ে একটা লম্বা শাওয়ার নিল। ঠান্ডা পানি গলায় ঘাড়ে ঠোঁটে পড়তেই ব্যথা উফ শব্দটি উচ্চারণ করে উঠল বারবার। সামান্য গোসল করতে গিয়ে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, ভীষণ জ্বালা করছে। সিমি শাওয়ার শেষে রুমে আসলো, একটা প্লাজো আর গেঞ্জি পরে নিল। কাবাডের উপরে থাকা ফার্স্ট এইড বক্সটা আনলো, সেই জায়গা থেকে 1 টাইম টেপ বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে গলার সেই 2 জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই জায়গায় টেপটা লাগিয়ে দিল যেন বোঝা না যায়। কাঁধের কাছেও আছে, সেখানেও দিল, কিন্তু ঠোঁট কি করবে সে? ভাবতে লাগলো। অনেক ভাবার পরে মনে পড়লো সে সবাইকে বলেছে পিম্পল হয়েছিল, কেমন লাগছিল বিধায় খুঁজে ফেলেছে, তাই এই অবস্থা। আর গাল ঘাড় এখানে চুলকানি হচ্ছিল, এক প্রকার অ্যালার্জি। চুলকাতে গিয়ে লাল হয়ে গেছে। আর গাল ঘাড় এখানে চুলকানি হচ্ছিল, এক প্রকার অ্যালার্জি। চুলকাতে গিয়ে লাল হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে বলে টেপ দিয়েছে। সবকিছু ভাবনা শেষ করে চুলগুলো শুকিয়ে নিল, ওড়নাটা গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। সিমিও নিচে নেমে বসলো, গলা ঘাড় ঢেকে নিয়ে নাস্তা করতে বসলো।
গলা ঘাড় ঢাকতে পারলেও ঠোঁট ঢাকতে পারেনি, তাই সালাউদ্দিন মেয়ে ঠোঁটের এই অবস্থা দেখে প্রশ্ন করলেন। সিমি, কি হয়েছে ঠোঁটে? সিমি এতক্ষণ ধরে ভেবে রাখা মিথ্যা বানোয়াট গল্পটা সবাইকে খুলে বলল। সবাই বিশ্বাস করলো। খাওয়ার টেবিলে আর কথা হলো না। নাস্তা শেষ করে বাড়ির কর্তারা নিজেদের অফিসে চলে গেল। এইদিকে সিমিদের শাড়ি পরিয়ে দেওয়ার আয়োজন হতে লাগলো। সিমিকে শাড়ি পরিয়ে দেবে রোজিনা, যারাকে শাড়ি পরিয়ে দেবে সেলিনা, রাত্রিকে শাড়ি পরিয়ে দেবে কেয়া। এদিকে সামিয়ার পালা যখন আসলো তখন মেহেরিমা বলল, আমি আমার বৌমাকে শাড়ি পরিয়ে দেব। সামিয়া হাসলো। যে যার শাড়ি নিয়ে চলে গেল। পুরো আধা ঘন্টা পরে রুম থেকে বেরিয়ে আসলো। একদম সিম্পল সাজ সবার। শাড়ির সাথে স্টোন বসানো ইয়াররিং আর ছোট স্টোন বসানো নেকলেস, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। চারজনকে দেখতে অনেক সুন্দরই লাগছে। ওরা সবাই থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। নিজেদের গাড়িতে করেই ভার্সিটি যাচ্ছে। গাড়ির ভিতরে চারজন যেন হট্টগোল বাঁধিয়ে গল্পের জুড়ে দিয়েছে। মূল কেন্দ্রবিন্দু এখানে সিমি। তাদের ধারণা ঠোঁটে গলায় এইগুলো চুলকানি আর পিম্পলের জন্য না, নিশানের দেওয়া লাভ বাইট। সিমি ওদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে উত্তর দিচ্ছে, তোদের মুখে পুকুর কাট, আই ডোন্ট মাইন্ড। সময়টা সকাল 9:30। সিমিরা ভার্সিটি পৌঁছেছে অনেক আগে। তারা সব কাজ ঠিকঠাকভাবে গোছাচ্ছিল। সবকিছু শেষে এখন অপেক্ষা করছে স্পেশাল গেস্টের জন্য। স্পেশাল গেস্টদের ইনভাইট জানানোর জন্য সিনিয়ররা আছে, তাই সিমিরা একপাশে দাঁড়িয়ে আছে। যারা রাত্রি ছবি তুলছে, সিনিয়র সামিয়া দাঁড়িয়ে টুকটাক কথা বলছে। তাদের কথা বলার মধ্যেই পরপর 7-8টা গাড়ি ভার্সিটির চত্বরে প্রবেশ করলো। প্রথম গাড়ি থেকে জিহান আর নিশান বেরিয়ে আসলো। ফর্মাল ড্রেস তাদের। মূলত এই ভার্সিটি তৈরি করেছিলেন চৌধুরী পরিবার। সেই অনুযায়ী অনুষ্ঠানে তাজউদ্দিন সহ তার বাকি ভাইদের ইনভাইট করা হয়েছিল। তারা আসতে পারবে না বলে জিহান আর নিশান দুইজনই আসছে। ওদের দুইজনকে দেখে ভার্সিটিতে থাকা প্রত্যেকটা মেয়ে হোঁচট খেয়ে ক্রাশ খাচ্ছে, চিৎকার দিচ্ছে। নিশানের পরের গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হলো। এগুলো নিশানের গার্ড। তারপর গাড়ি থেকে একটা গার্ড বেরিয়ে দরজা খুললো। পেছনের সিট থেকে ভবিষ্যৎ এমপি ইদ্রিস বেরিয়ে আসলো। তারপর গাড়ি থেকে গুণী জ্ঞানী কিছু ব্যক্তিরা। সবাই আসতেই তাদের ওয়েলকাম জানানো হলো। নিশান আর জিহান সিরিয়াস মুখ নিয়ে কি যেন ডিসকাস করছে। কে কোথায় আছে সেগুলো দেখার সময় পাচ্ছে না। এদিকে সিনিয়র সামিয়া তাদের জামাইদের দিকে একটু অবাক হলেও বেশি পাত্তা দিল না, নিজেদের মতো দাঁড়িয়ে রইল। নিশানদের সহ বাকি গেস্টদের বসতে দেওয়া হলো মঞ্চের পাশে সুন্দর জায়গায়। সিমরা কেউ বসেনি, দাঁড়িয়ে দেখছে। অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকেই বক্তব্য দিল। নিশানদের বেলায় ওরা বাদ দিতে বলল। এইদিকে ইদ্রিস বলেছে নিশানের বসেছে নিশানের পাশে। নিজেই আগ বাড়িয়ে বলে উঠল, কেমন আছো মিস্টার চৌধুরী? নিশান বাঁকা হেসে বলল, শকুনের দোয়ায় অবশ্য গরু মরে না ভবিষ্যৎ এমপি। সময় আপনার আজ ভালো আছেন, কালকে ভালো নাও থাকতে পারে। নামাজ পড়ুন, নিজের জন্য দোয়া করুন, কাল দিন হয়তো সময় পাবেন না। নিশানের পুরো কথা শুনে ইদ্রিস নির্লিপ্তভাবে জবাব দিল। বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? নিশান উত্তর দিল, বুঝলেন ভবিষ্যৎ এমপি, বই শব্দটা আপনার মুখ থেকে শুনে আমি জেলাস। সাবধান, আগের বারের কথা যদি মনে থাকে তাহলে ঠান্ডা হয়ে ইলেকশন করতে পারবেন। নিশানের পরপর এরূপ কথা শুনে ইদ্রিস আর কিছু বলল না, অনুষ্ঠানে মনোযোগ দিল। এদিকে বক্তব্য শেষ হতেই নাচ গানের অনুষ্ঠান শুরু হলো। নিশান নিজের ফোন স্ক্রল করছে আর জিহান ফোনে কথা বলছে। তার কথা শেষ হতেই ঘাড় একটু এদিক ওদিক কাত করে পেছনে ঘুরতেই দেখা মিলল সিমিদের। জিহান সামিয়াকে দেখে রাগে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশানকে কিছু না বলেই সোজা সিমিদের কাছে গেল। এদিকে নিশান ভ্রুকুচকে জিহানের যাওয়ার পানে তাকাতেই তার চোখ আটকালো নেভি ব্লু রঙের জামদানি শাড়ি পরিহিতা রমণীর দিকে। কয়েক সেকেন্ড সে ওইভাবেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করে মাথায় এলো, ও শাড়ি পরেছে কেন? দুনিয়ার পুরুষদের দেখানোর জন্য? এইগুলো মাথায় আসতেই রাগী নিশানের চোখ দুটো লাল টুকটুক করছে, মাথা ফেটে যাচ্ছে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। এদিকে জিহান সামিয়ার কাছে এসে দাঁড়ালো, দাঁতের দাঁত চেপে বলল, এই মেয়ে, তোকে শাড়ি পরতে বারণ করেছিলাম না আমি? সামিয়া মুখ ভেঙচিয়ে বলল, আপনি বারণ করবেন আর আমি শুনবো, এটা ভাবলেন কিভাবে? জিহান নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে বলল, মুখে মুখে তর্ক করতে বলিনি, তুই আমার লিগ্যালি ওয়াইফ। আমি যা বলবো সব কিছু শুনতে হবে, মানতে হবে। সামিয়া একইভাবে তর্ক করে বলল, লিগালি ওয়াইফ বললেন, লজ্জা করে না?
একে তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন, আবার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কবুল বলিয়ে আপনার নামে লিখিত করে নিয়েছেন। জিহান চোখ বন্ধ করে বলল, দেখ মেয়ে, এইসব কথা বলে পরে কিন্তু তুই পস্তাবি। ভেবে চিন্তে কথা বল। এইদিকে সিমি ইশারায় সামিয়াকে থামতে বলল। সামিয়া কাউকে তোয়াক্কা না করে জিহানকে বলল, পস্তাবেন আপনি। কি করবেন আমার সাথে? জোর করে সম্পর্ক ঘটাবেন? হ্যাঁ, এটাই পারবেন, তবে আমার ভালোবাসা পাবেন না। জিহান দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসা কত প্রকার আর কি কি, এইগুলো আজ তোকে আমি শেখাবো। বলে সামিয়াকে পাজা কোলে করে তুলে সেই জায়গা ত্যাগ করলো। প্রতিটা মানুষ তাদের দিকে তাকিয়েছিল। যেই সব মেয়েগুলো জিহানকে দেখে লাফ দিচ্ছিল, মনে ভালোবাসা জন্মেছিল, তাদের ভালোবাসার সূচনা হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেল। সিমি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। যারা বলে উঠল, ভাবি সাবধানে, নেক্সট টার্গেট কিন্তু তুমি, আমরা ভাই সিঙ্গেল মানুষ। সিমি পাত্তা দিল না। যারার কথা মুখে থামতে থামতেই নিশান সিমির কাছে আসলো। সিমির সাথে কোনো কথা না বলেই সিমির আঁচল টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। সিমি শাড়ি ধরে বলে উঠল, এই কি করছেন আপনি? আমার শাড়ি খুলে যাবে। নিশান কোনো উত্তর দিল না। সিমি চিৎকার করতে লাগলো। এদিকে পুরো ভার্সিটি বিনা টিকিটে দুটো মুভি দেখলো। রাত্রি হতাশার শ্বাস ফেলে বলল, আজ সিঙ্গেল বলে। রাত্রির কথা সম্পূর্ণ করলো যারা। শাড়ি পরলে কেউ এভাবে বকে না, তুলে নিয়ে যায় না। এই বলে দুজনে আফসোস করতে লাগলো। ভার্সিটি যেন স্তব্ধ হয়ে পড়লো। কিছু সময় পরে আবারও শুরু হলো। নিশান সিমিকে টানতে টানতে গাড়িতে বসালো। সিমি শাড়ির আঁচল দিয়ে তার হাত বেঁধে দিল। মুখ দিয়ে যেন চিৎকার করতে না পারে তার জন্য রুমাল ঢুকিয়ে দিল তার মুখের ভিতর। সিমি শব্দ করতে লাগলো। নিশান কোনো কথা না বলে গাড়ি সোজা নিজের গেস্ট হাউসে নিয়ে গেল। ভার্সিটি থেকে গেস্ট হাউস বেশি দূরত্বে না, তাই দ্রুতই পৌঁছে গেল। গাড়ি থেকে বেরিয়ে সিমিকে নামালো। সিমি এখনও ওইভাবেই আছে। নিশান সিমির বাঁধা হাত টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকালো। সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা নিজের বেডরুমে নিয়ে গেল সিমিকে। বেডে ফেলে দিল তাকে। সিমি হালকা ব্যথা পেল, মুখ দিয়ে শুধু শব্দই করছে। নিশান দরজা বন্ধ করে দিল। সিমির কাছে আসলো, সিমিকে উঠে দাঁড় করালো। সিমির হাত খুলে দিল, মুখ থেকে রুমাল ফেলে দিল। সিমি জোরে জোরে শ্বাস নিয়ে বলল, সমস্যা কি আপনার? নিশান নিজের মতো শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরেছিস কেন? সিমি জবাবে বলল, আমার লাইফ, আমার ডিসিশন, কাউকে জবাবদিহিতা করতে পারবো না আমি। নিশান মাথা নাড়ল। হুট করেই সিমির শাড়ি টান দিয়ে খুলে ফেলে দিল। সিমি দ্রুত হাত দিয়ে নিজেকে ঢেকে বলল, কি করছেন আপনি এসব? নিশান বাঁকা হেসে জবাব দিল, আমার বাম পাঁজরের হাড়ের অংশ, আমার অর্ধাঙ্গিনী নেই। আমি যা খুশি তাই করব। তোকে জবাবদিহিতা করতে পারবো না তো আমি। সিমি বলল, নিজের কথা কি ফুরিয়ে গেছে যে আমার কথা রিপিট করেন? নিশান মুখ দিয়ে সূচক উচ্চারণ করে বলল, রিপিট শব্দটা আই ডোন্ট লাইক। সিমি তাতে দাঁত চেপে উত্তর দিল, আর আমি আপনাকে লাইক করি না। সিমির কথা শেষ হতেই নিশান সিমির কাছে আসে। সিমির পেট খামচে ধরে, জোরে নখ বসিয়ে দেয়, রক্তও বের হয়। সিমি চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। ব্যথা ও জ্বালা করতে লাগলো। নিশানের গরম নিঃশ্বাস পড়ছে মুখের উপরে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, এই তুই কি বললি? কিসের দেবাক তোরা? তো কি ভাবছিস ছেড়ে দিয়েছি তোকে? ইডিয়েট, তোকে ছাড় দিয়েছে, ছেড়ে না। কি ভাবিস নিজেকে? পুরুষদের দেখানোর জন্য শাড়ি পরেছিস? আমার সামনে কোনোদিন পরেছিস? নিশানের কথায় সিমি জবাব দিল, নিজের মতো সবাইকে ভাববেন না। আপনি পতিতালয়ে যান বলে এই না যে আমি সেই পতিতালয়েই থাকি। সিমির কথা শেষ হতেই নিশান নিচের শক্তপোক্ত হাত দিয়ে সিমির গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, হাই, তুই কি মনে করেছিস নিজেকে? মনে যা আসবে তাই বলবি? দ্বিতীয়বার পতিতালয়ে মুখ দিয়ে উচ্চারণ করলে আই সোয়ার তোকে দাফন করবো আমি। সিমি মলিন হেসে বলল, হ্যাঁ, ওটাই পারবেন। প্রতিবার আমায় ক্ষত বিক্ষত করতে পারবেন। কোনো সময় জ্যান্ত কবর দেন, তো আবার সারা রাত পানিতে ডুবিয়ে রাখেন। এটা আজ থেকে না তো, সেই আমার ছোট্ট বয়স থেকে, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি। শুধু মারেন আমায়, কাল রাতেও ক্ষত বিক্ষত করলেন, এখনও করলেন। কেন বারবার এমন করেন? একেবারে মেরে দাফন দিয়ে দেন না আমায়। আমি সহ্য করতে পারি না, আর কষ্ট হয় আমার। আমি মানুষ তো, আমি থাকতে পারছি না আর। প্রতিদিনের এই পীড়া যন্ত্রণাগুলো বুকে নিয়ে বেঁচে থাকতে কষ্ট হয় আমার। মেরে ফেলুন আমায়। নিশান সিমির গাল জোরে চেপে ধরে বলল, তুই মরবি? মরার কথা বলে সাহস পেলে কই তুই? বলতে দিয়েছি বলে নিজের মৃত্যুর কথা বলবি? সিমি একটা বড় শ্বাস নিয়ে বলল, আমার কাছে মনে হয় না আমি বেঁচে আছি। মরে তো সেই কবেই গিয়েছি।
যেদিন জেনেছি আপনি হাজারো নারীতে আসক্ত। নিশান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বড় বড় নিঃশ্বাস নিল, সিমিকে ছেড়ে দিল। শান্ত ভঙ্গিতে 2 লাইন বলল, আজকের রাতটা, শুধু আজকের রাতটা অপেক্ষা করবে তুমি। কালকে সবকিছুই পাবে, দেখবে, আফসোস করবে, নিজের ভুল বুঝবে, আমাকে খুঁজবে, আগলে নিতে আসবে। কিন্তু তোমার সব থেকে বড় আফসোস হবে আমাকে পাবে না তুমি। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। বিকেলে তিহান এসে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ। বলে নিশান আর দাঁড়ালো না, রুম ছেড়ে চলে গেল। শুধু রুম না, গেস্ট হাউস ছেড়েও চলে গেল। তবে যাওয়ার আগে সার্ভেন্টদের বলে গেল সিমির খাবার দেওয়ার কথা। নিশান চলে যেতেই সিমি হু হু করে কেঁদে পড়ল। সেই থেকে নিজের কান্না আটকিয়েছিল, আর পারছে না সে। ফ্লোরে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে নিয়ে কান্না করতে লাগলো। মনে মনেই বলতে লাগলো, চোখের দেখা ভুল নয়, কিভাবে বিশ্বাস করব যে ওটা আপনি নন? আমি নিজের চোখে দেখেছি আপনি যাচ্ছেন খারাপ জায়গায়। জানেন এই যে আপনার মুখের উপরে কথাগুলো বললাম, আমার কেমন কষ্ট হচ্ছে। আপনি আমার কষ্ট বোঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমায় ইউজ করলেন, এটা আমি কখনো আশা করিনি। নিশানের এই তীব্র রাগ আর সিমির বুক ফাটা আর্তনাদ কি তাদের সম্পর্কে শেষ পরিণতি, নাকি কালকের দিনে সেই বিশেষ কিছু বদলে দেবে তাদের জীবন? জিহান সামিয়াকে তখন তুলে নিয়ে নিজের ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটটা 9 তলা। 5 নম্বর ফ্ল্যাটের পুরোটাই জিহান নিজের টাকায় কিনেছে। ভবিষ্যৎ বউ বাচ্চা এখানে থাকবে এই জন্য। জিহান ফ্ল্যাটের সামনে আসতেই সামিয়াকে গাড়ি থেকে নামিয়ে আবারও পাজাগুলো করে তুলে ভেতরে ঢুকলো। লিফটের কাছে গিয়ে 2 মিনিট দাঁড়াতেই লিফটের দরজা খুলল। জিহান ভেতরে প্রবেশ করে 5 নম্বরে দিল। এইদিকে সামিয়া লাফালাফি করছে, ছেড়ে দিতে বলছে, কিন্তু জিহান সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। 5 তলায় আসতেই লিফটের দরজা খুলল। জিহান বেরিয়ে আসলো। ফ্ল্যাটের দরজা খুলল এক হাত দিয়ে। ভেতরে ঢুকে দরজায় আবারও লক করে দিল। বেডরুমে চলে গেল। বেডরুমে ঢুকেই সামিয়াকে বেডে ফেলে দিয়ে দরজা লক করে দিল। সামিয়া বলে উঠল, সমস্যা কি আপনার? কোথায় নিয়ে এসেছেন আমাকে? জিহান গায়ে থাকা ব্লেজার খুলে ফেলে দিল। শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে সামিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। সামিয়া পেটে হাত রেখে পেছাতে পেছাতে বলল, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? জিহান শেষ বোতাম খুলে জামাটা গা থেকে টেনে খুলে ফেলে দিল। উন্মুক্ত হলো জিহানের লোমহীন বুক, ধপধপে পরিষ্কার গায়ের রং, 2 পেশিওয়ালা বাহু। জিহান ঘাড় এপাশ ওপাশ কাত করে বেডে গেল। সামিয়ার কাছাকাছি এসে বলল, ভালোবাসা কাকে বলে এইগুলো শেখাবো এখন তোমায়। বলে সামিয়াকে এক টানে নিজের কোলে বসিয়ে নিল। সামিয়া কেঁপে উঠল। সামিয়াকে কিছু বুঝতে না দিয়েই তার নরম ঠোঁট জোড়াতে নিজের শুষ্ক ঠোঁট ডুবিয়ে দিল জিহান। সামিয়া চোখ বড় করে তাকালো জিহানের দিকে। জিহান সামিয়ার রেসপন্স না পেয়ে কামড় দিতে লাগলো। এদিকে সামিয়ার দম বন্ধ হয়ে আসলো। জিহানকে সরাতে চাইলো অনেকবার, কিন্তু ফলাফল প্রতিবারই ব্যর্থ। জিহান শক্ত করে সামিয়াকে জড়িয়ে ধরে আছে। সামিয়া চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। জিহান সামিয়াকে ছাড়ল না। টানা 5 মিনিট গম্ভীর চুম্বনের পরে জিহান সামিয়াকে ছেড়ে দিল। জিহান সামিয়ার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো দুইজনেই। জিহান সামিয়ার আঁচল ধরে টান দিতে গেলেই সামিয়া আটকে উঠে বলল, কি করছেন? জিহান শাড়ির আঁচল টান দিয়ে বলল, ঠোঁট মুছবো। সামিয়ার কোনো কথা বলল না। জিহান শাড়ির আঁচল টেনে ঠোঁট মুছে বলল, তুমি কি ভেবেছিলে আমি কি করব? সামিয়া মাথা নুয়ে বলল, ইয়ে মানে কিছু না। জিহান দুষ্টুমি ভঙ্গিতে বলল, ইয়ে মানে তুমি খারাপ কিছু মনে করেছো? সামিয়া চোখ বন্ধ করে বলল, কিছু না। আসলে আসলে কথা শুনে জিহান অবাক হয়ে বলল, আসলে আসলে বলছো, তার মানে তুমি 18+ চিন্তা ভাবনা করেছিলে? জিহানের কথা শুনে সামিয়া জিহানের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি বলেন এসব? ওয়াক্তু জিহান নিজের হাসি আটকিয়ে বলল, ওয়াক্ত কেন করছো? এগুলো তো স্বাভাবিক। সামিয়া অবাক হয়ে প্রশ্ন করল, কোনটা স্বাভাবিক? জিহান উত্তর দিল, এই যে 18+ বয়স হয়ে গেলেই চিন্তা ভাবনা উল্টে যায়। বলতে গেলে বিয়ের বয়স হয় মেয়েদের। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তার মানে 18+ চিন্তা ভাবনা এইগুলো? জিহান মাথা নাড়তেই সামিয়া বলল, কিন্তু আমি তো এটা প্রথমে শুনলাম। জিহান পাল্টা প্রশ্ন করল। তুমি কি জানো? সামিয়া জিহানের দিকে তাকিয়ে বলতে গিয়েও কথা গিলে ফেলে বলল, অসভ্য বেয়াদব, আমার মুখ দিয়ে কি বের করাচ্ছিল! ছি ছি।
সামিয়ার কথা শুনে জিহান সামিয়ার দিকে একটু ঝুঁকে পড়ল। সামিয়া পিছনে হেলে পড়ল। জিহানের গরম নিঃশ্বাস পড়ল সামিয়ার মুখে। জিহান হালকা স্বরে বলল, কথা বুঝে শুনে বলেন ম্যাডাম, নয়তো বাকি কাজ আপনার অনুমতি ব্যতীত কমপ্লিট করে ফেলবো। বলে উঠে পড়ল। ওয়াশরুমের দিকে যেতে যেতেই বলল, রুম থেকে বেরিয়ে দেখ, বাম পাশে কিচেন আছে, প্রয়োজনীয় সব কিছু আছে। রান্না কর, ক্ষুধা লাগছে আমার, দ্রুত। বলে ওয়াশরুমে ঢুকে গেল। সামিয়া জিহানের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করল, বালের জামাই, উগানটা গিয়ে মর শালা জবেদার ভাতার। বলে উঠে দাঁড়ালো। নিজের শাড়ি ঠিক করেই কিচেনে গেল। ফ্রিজ খুলে দেখলো সেখানে মাছ মাংস আছে। সামিয়া মাংস বের করলো, পানিতে ভিজিয়ে রাখলো। পেঁয়াজ রসুন লঙ্কা কাটাকাটি করতে লাগলো। সে দুটো রেসিপি রান্না করতে পারে, মাংস রান্না আর ভুনা খিচুড়ি, সাথে ভাত আর ডিম ভাজি। সামিয়া এখন ভুনা খিচুড়ি রান্না করবে। সব কিছু কাটাকাটি করে গুছিয়ে রান্না করতে লাগলো। 33 মিনিটের মাথায় জিহান রুম থেকে বেরিয়ে সামিয়ার কাছে এসে বলল, শাওয়ার নিয়ে আসো। সামিয়া মাথা নিচু করে বলল, পোশাক আনিনি। জিহান বলল, আমার শার্ট পরো। সামিয়া জিহানের কথা শুনেই তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বলে উঠল, রান্না করছি আমি। জিহান বলল, আমি দেখছি, তুমি যাও। সামিয়ার প্রশ্ন বা উত্তর করলো না, সোজা রুমের ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে খিচুড়ি হয়ে যাওয়ার পথে জিহান দেখতে লাগলো। 10 মিনিট পরেই সামিয়া ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলো। সে একটা টাওয়াল পরে বাইরে আসছে। সোজা আলমারির কাছে গিয়ে জিহানের শার্ট দেখতে পেল। অনেক খুঁজে একটা কালো শার্ট পেল, ওইটা পরে নিল দ্রুত। চুলগুলো শুকিয়ে 2 ভাগ করে সামনে এনে রাখলো। এদিকে শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই। সামিয়া টেনে টেনে আরও লম্বা করতে লাগলো। ওর ওই রকম করার মধ্যেই জিহান ভিতরে প্রবেশ করেছে সামিয়াকে খাওয়ার কথা বলতে। সে ভেতরে ঢুকে সামিয়ার দিকে তাকিয়ে ঢোক গিলল 2-3 বার। দরজার খোলার আওয়াজ পেয়ে সামিয়া তাকালো, দেখলো জিহান দাঁড়িয়ে আছে। নিজেকে যেন আরও গুটিয়ে নিতে চাইলো। জিহান ধীর পায়ে সামিয়ার কাছে আসলো। সামিয়ার কোমরে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে মেরে ফেলতে চাও মেয়ে? সামিয়া জিহানের চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়ে চোখ নামিয়ে বলল, আমার পোশাক নেই, এগুলো পরতে কেমন লাগছে? জিহান সামিয়ার মুখে আসা ছোট ছোট চুলগুলো খানে গুজে দিয়ে বলল, একটু পরে দিয়ে যাবে, এখন খাবে চলো। এই বলে সামিয়াকে পাজা কোলে করে নিল। সামিয়া অবাক হয়ে বলল, কোলে তুললেন কেন? আমাকে নামিয়ে দেন, আমি একাই যেতে পারবো। জিহান হালকা স্বরে বলল, রিল্যাক্স, ডোন্ট ডিস্টার্ব মি, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। সামিয়া চুপ হয়ে গেল। জিহান সামিয়াকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসিয়ে দিল। দুইজনে আর কোনো কথা না বলে খাওয়া খেয়ে নিল। একটু পরেই সামিয়ার জামা আসতে সে দ্রুত একটা 3 পিস পরে নিল। জিহান আর সামিয়ার সাথে কথা বলল না, নিজের কাজ করতে লাগলো। আর সামিয়া ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। জিহানের এই দুষ্টু মিষ্টি শাসনেই সামিয়ার জীবন কি সুন্দর মোড় নেবে। তাদের এই ফ্ল্যাটের সময়গুলো কি দীর্ঘস্থায়ী হবে? পরবর্তীতেই তা জানতে পারবেন। সূর্যের প্রখর তাপ কমে এসেছে। হালকা হালকা আঁধার ছুঁয়ে গেল শহর জুড়ে। দুপুরকেও বিদায় জানিয়ে ধরণীতে সন্ধ্যার আগমন ঘটল। তিহান সিমিকে বিকেলে বাসায় এনেছে। সে বাসায় এসে সবার সাথে আড্ডা দিতেই ব্যস্ত। এদিকে জিহান আর সামিয়া বাসায় ফিরছে আধা ঘন্টা হচ্ছে। সামিয়াকে বাসায় রেখে জিহানও চলে গেছে। সামিয়াও সবার সাথে আড্ডাতে যুক্ত হলো। এক টপিক থেকে আরেক টপিক এই নিয়ে সকলে আলোচনা করতে লাগলো। রাত 8টা বাজতেই ডাইনিং টেবিলে বসলো রাতের খাবার জন্য। যে যার মতো খাওয়া শেষ করলো। সেলিনা নিশানের জন্য প্লেটে ভাত মাংস বেড়ে সিমির হাতে দিল। সিমি কোনো প্রশ্ন না করে সোজা রুমে ঢুকে প্লেটটা টি টেবিলের উপরে রেখে দিল ঢেকে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ল। ফোনটা নিয়ে কিছু সময় স্ক্রল করলো। সময়টা 9:30 কাটার যেতেই সিমি ফোন রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে জিহান আর নিশান এখনো বাসায় ফেরেনি। সামিয়াও জিহানের রুমে ঢুকে ঘুমিয়ে পড়েছে। বাড়ির প্রত্যেকটা সদস্য যে যার রুমে অবস্থান করছে। শহরের বাইরে নির্জন এক পরিবেশ। দূর হতে দূরে ফাঁকা মাঠ। অক্টোবরের শেষের সময় বাতাসে হালকা কাঁপুনি ধরানো ঠান্ডা। এই ফাঁকা মাঠের মাঝখানে উঁচু বড় রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। গাড়ির ডিক্কির উপরে মাথা হেলিয়ে পা লম্বা হয়ে শুয়ে সিগারেট টানছে একজন। আরেকজন ডিক্কির উপরে উঠে হেলান দিয়ে বসে সিগারেট টানছে। দুইজনের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নিঃশব্দে একে অপরের সিগারেট টেনে ধোঁয়া ছড়াচ্ছে। হুট করে একজন বলে উঠল, এখন তুই কেউ করতে চাস নিশান?
জেনের কথা শুনে নিশান সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে বলল। তো এগুলো ঈশ্বর কাছে পৌঁছে দেবে। জিহান ভ্রুকুচকে বলল। আরে এইটা না হয় পৌঁছে দেব, তবে ওই টাক ইদ্রিসের ব্যবস্থা কি করবি তুই? শালা ভণ্ড, ওর এমপি হওয়ার কোনো যোগ্যতা নেই। নিশান উঠল, সিগারেটে আরেক টান দিয়ে সিগারেট ফেলে দিল। ঘাড় এদিকে ওদিকে কাত করে একটু ঘুরিয়ে নিল, হেলান দিল গাড়িতে, বলে উঠল। সে যদি বেঁচে নাই থাকে তো এমপি হবে বাল করে? জিহান অবাক হয়ে বলল। তুই ওকে মেরে ফেলবি? পুলিশ নিয়ে সমস্যা হতে পারে, যেহেতু ভবিষ্যতে এমপি। নিশান জানালো। আমি মাফিয়া না যে পুলিশের সামনে 100টা খুন করলে পুলিশ আমাকে ধরার ক্ষমতা রাখবে না। তবে মাফিয়া না হয়ে আমার যেটুকু পাওয়ার আছে তাতে আমি আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা করতে পারবো। হোক সেটা ভবিষ্যৎ এমপি, হোক সেটা ভবিষ্যৎ এমপি, প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। জেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই মাফিয়া না হলেও তুই একটা সাইকো। বাংলাদেশ আসার পরে পরপর কয়টা খুন করেছিস ভেবে দেখতো। সামান্য ডাক্তারকেও খুন করছিস। বারবার এমন ঝামেলায় কি জন্য জড়াবি ভাই? দুনিয়ায় বাঁচবই বা কয়দিন? নিশান উত্তর দিল। আজ হলে মরবো, কাল হলে মরবো, তবে নিঃশ্বাস থাকা পর্যন্ত যে নিজের অর্ধাঙ্গিনীকে কেউ বাজে নজর দিয়ে খুবলে খাবে, এটা আমি তানভীর চৌধুরী নিশান বেঁচে থাকতে সম্ভব হবে না। জানে মেরে ফেলবো। নিশানের কথায় সত্যিই যুক্তি আছে, তাই জিহান সেই কথা পাল্টিয়ে বলল। বাড়ি যাবি না? নিশান বলল। যাওয়ার ইচ্ছে নেই, তুই যেতে চাইলে যা, আমি কালকে যাব। আর যাওয়ার সময় ওগুলো নিয়ে যাবি, সকল ওর হাতে দিবি। জিহান ফোনটা সামনে এগিয়ে দিয়ে টাইম দেখল, মধ্যরাতে 2:45 বাজছে। মধ্যরাত এখন, কই যাবি তাহলে? নিশান গাড়ি থেকে নামলো, ড্রাইভিং সিটে বসে বলল। গেস্ট হাউসে যাচ্ছে। জিহানও দ্রুত গাড়িতে উঠে বসে বলল। আমিও যাব, চল, ভোরে বাড়িতে ফিরবো। নিশান গাড়ি ঘোরালো, শহরের দিকে চলতে শুরু করলো তার গেস্ট হাউসে। গাড়ি নিস্তব্ধভাবে চলতে লাগলো, দুজনের কেউ কোনো কথা বলল না। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। সময়টা সকাল 7টা। চৌধুরী ম্যানশনের সবাই ঘুম থেকে উঠে গেছে। সকালে নাস্তা করছে তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, রুবেল, তাজ, বিহু, মিহু, মেহরিমা, সেলিনা, রোজিনা আর কেয়া সার্ভ করে দিচ্ছেন। সিমিরা 4জন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। জিহানা নিশানের মধ্যে এখনো পর্যন্ত কেউ বাসায় ফেরেনি। বাড়ির কর্তারা নাস্তা শেষ করে অফিসে চলে গেছে। পিহু, মিহু, তাজ এরা স্কুল কলেজে গেছে। সিমিরা আজকে কেউ স্কুলে যাবে না, ওরা এখন নাস্তা করতে বসেছে। এমন সময় জিহান বাসায় ফিরল। সিমিকে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখে জিহান ডাক দিল। সিমি, এইদিকে আয়। সিমি উঠে জিহানের কাছে গেল। জিহান আর সিমির দিকে সবাই তাকিয়ে আছে। সিমি জিহানের কাছে গিয়ে বলল। জি ভাইয়া। জিহান একটা খাম সিমিকে দিয়ে বলল। আশা করছি কাউকে শেয়ার করবি না, সোজা রুমে গিয়ে দেখবি, তবে কান্নাও করবি না, যা। সিমি জিহানের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই সেলিনা ডাক দিল। কি রে, খাবি না? সিমি পিছে ফিরে বলল। একটু পর আসছি, তখন খাবো। বলেই সিমি সোজা নিশানের রুমে ঢুকলো, সোফায় গিয়ে বসলো। বুকের ভেতরে কেমন অসহ্য যন্ত্রণা আছে। জিহান তাকে কান্না করতে নিষেধ করেছে, কিন্তু কেন? আবারও খারাপ কিছু আছে কি? যেটুকু বেঁচে ছিল সেইটুকু কি আর বাঁচিয়ে রাখবে না তাকে? ভয়গুলো যেন আরও বেশি চেপে ধরলো বুকের ভেতরে। দোয়া দরুদ যা মনে আছে সবগুলো পড়ে বুকে ফু দিল। হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল তার, যেন অনেক কষ্টে খামটা ছিঁড়ল। বড় একটা নিঃশ্বাস নিয়ে তাকাতেই দেখলো 2টো ছবি আছে, একটা পেন ড্রাইভ। সিমি ছবিগুলো হাতে নিয়ে দেখতেই অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ছবিগুলো এমন যে সে দেখেছিল নিশান একটা মেয়ের সাথে অন্তরঙ্গভাবে আছে। এই একই সিন, একই ছবি, পার্থক্য একটাই, নিশানের ছবির জায়গায় অন্য একটা ছেলে। আরেকটা ছবিতে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটার মুখ তার মুখের মতো, অর্থাৎ সে। সিমি এই ছবি দেখে নিজেই বলে উঠল। আমি তো এই ছেলেকে চিনিই না, ছবি কবে উঠালাম? এগুলো কি এডিট? এডিট শব্দটা মাথায় যেতেই আগের ছবিটা দেখে বলল। তাহলে কি নিশানের ছবিটাও এডিট ছিল? এগুলো মাথায় খেলতেই সিমি দ্রুত নিজের ল্যাপটপ বের করলো, পেন ড্রাইভ কানেক্ট করলো, ল্যাপটপে কিবোর্ডে হাত দিয়ে কাজ করে ফাইলসের ভিতরে ঢুকলো। সেখানে কিছু কল রেকর্ড আছে, কয়েকটা চালু করলো। সেখানে বলা হচ্ছে, নিশানের সাথে একটা মেয়ের ছবি এমনভাবে বানাও যেন ওরা দুজন অন্তরঙ্গ হচ্ছে। এর জন্য 1 লক্ষ লাগবে। তোমাকে 2 লক্ষ দেব। আচ্ছা, কাজ হয়ে যাবে। সিমি আরও একটা চালু করলো, সেখানেও বলছে,
তুমি কি নিশানের বউয়ের কাছে মেসেজ পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। আমার মনে হচ্ছে সে আসবে। আমি অপেক্ষা করব। শোনো, আমি 4-5টা ছবি তোমাকে সেন্ড করছি। এগুলো একটা ছেলেকে সরিয়ে নিশানকে বসেছি যেন সে পতিতালয় যাচ্ছে। আপনি পাঠিয়ে দিন, বাকিটা আমার ভরসায় ছেড়ে দেন। সিমির চোখ থেকে পানি টুপটাপ করে পড়ছে। সে নাক টানলো, আরও একটা রেকর্ড চালু করলো। কাজ শেষ। হ্যাঁ, ওর বউটা প্রচুর বোকা। যা বলেছি তাই বিশ্বাস করেছে, কান্না করে দিছে। প্রভাব পড়বে ভালোই। গুড জব। এখন নিশান বুঝবে কত ধানে কত চাল। সিমি ফুপাতে শুরু করলো, আর সহ্য হচ্ছে না। আসলেই সে বোকা। বোকা না হলে আজ এত বড় ভুল সে কিভাবে করে? নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সিমি শেষ কল রেকর্ড চালু করলো। আগেরবার ওর বউকে একটা ছেলের সাথে ধরা হয়েছিল। নিশান বাবা একদম বউকে কিছুই বলেনি। আগে থেকে যেন জানতো তার বউ পবিত্র। এইগুলো অন্যের কারসাজি, কিন্তু এইবার ছক্কা মারলাম আমি। হ্যাঁ, বোকা বউ হলে যা হয়। বিশ্বাস নিয়ে সমস্যা নেই, বিশ্বাস নেই বলেই আমরা এত দূর এসেছি। এখন নিশানকে দিলে দিলে শেষ করব। আরেকটা প্ল্যান আছে আমাদের, তাই তো? হ্যাঁ আছে, ওর বউয়ের সামনে একটা মেয়েকে পাঠিয়ে দেব। সোজা নিশানকে জড়িয়ে ধরবে। উফ, এতটুকু দেখেই ওর বউ গলায় দড়ি দিয়ে মরবে। প্রাণ পাখি মরে গেলে নিশানও মরবে। যাক, দুনিয়া থেকে আপদ বিদায় হবে। কল রেকর্ড শেষ। সিমি মুখে হাত চেপে ধরে হু হু করে কেঁদে উঠতে লাগলো। সে নিশানের বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আগেরবার ছেলেটা আমার সাথে জোর জবরদস্তি করেছে, আমাকে কিছু বলেনি। সে আমায় বিশ্বাস করেছে, বাট আমি সামান্য এডিট ছবি দেখে বিশ্বাস করে ফেলাম ওটা নিশান। ছি। সিমি নিজের প্রতি দোষারোপ করছে। সে নিশানের সামনে কিভাবে দাঁড়াবে? নিশান তাকে যেইভাবে ভালোবাসে, সে তো সেইভাবে ভালোবাসার ধারের কাছেও নেই। একটা সম্পর্ক টিকিয়ে থাকে বিশ্বাসের উপরে, কিন্তু সে তো বিশ্বাস করেই না। সে বারবার বলেছে, তাও বিশ্বাস করেনি। কালকেও কত খারাপ কথা বলল সে। এখন মনের মাঝে উকি দিচ্ছে নিশানের এক উক্তি। তুই আমার শূন্যকোটে আসার জন্য দৌড়বি আর মরবি, তবু আমাকে পাবি না। সত্যি কি সে আর তাকে পাবে না? নিজেকে আরও গুটিয়ে নিল। হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। কাল সারা রাত নিশান বাড়ি ফেরেনি। এখন কি ফিরবে না সে? আদৌ আসবে তো বাড়িতে? সে মাফ চাইবে? কিভাবে চাইবে মাফ? তাকে কি নিশান মাফ করবে? আগলিয়ে নেবে কি? না, নিশান তাকে মাফ করবে না। কালকেও সে এসেছিল, কিন্তু ফিরিয়ে দিয়েছে, অবহেলা করেছে, খারাপ কথা বলেছে। তাহলে কেন করবে মাফ? সিমি ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি, আমার শাস্তি প্রয়োজন। তবে আমার থেকে দূরে থাকেন না প্লিজ, চলে আসেন আপনি। আমার ভালো লাগছে না কিছুই। আমি আপনার বুকে একবার ঝাঁপিয়ে পড়তে চাই। আমার বুক জ্বালা করছে, স্বস্তি মিলছে না কোথাও। আসেন না, আপনার বুকে মাথা রাখলে শান্তি পাবো আমি। আপনাকে জড়িয়ে ধরে সব ব্যথা ভুলে যাব। সইতে পারি না আমি আর এই যন্ত্রণা। ফিরে আসেন না আমার কাছে। সত্যপ্রকাশের এই তীব্র দহন কি সিমির ভুল সংশোধনের সুযোগ করে দেবে, নাকি নিশান তার সিদ্ধান্তের অনড় থেকে সিমিকে সারা জীবনের জন্য একা করে দেবে? সূর্যের তেজ একটু নরম হয়ে আসলো। হালকা বাতাস বইতে লাগলো শহর জুড়ে। সময়টা বিকেল 3:50। অবস্থান চৌধুরী ম্যানশন থেকে 24 মিনিটের দূরত্বে এক কফি শপে, যেখানে বসে আছে রাত্রি। মুখে কালো মাস্ক আর ওড়না দিয়ে চুল ও বুক ঢাকা। এমনভাবে আছে যেন কেউ চিনতে না পারে তাকে। টেবিলে এক কাপ কফি আছে। দৃষ্টি শুধু এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কারোর অপেক্ষায় আছে হয়তো। কিছুক্ষণ পরে সেখানে অভি আসলো। হাতে তার এক কাপ কফি। সে বসলো রাত্রির সামনাসামনি। রাত্রি চোখ উঁচিয়ে তাকালো অভির দিকে। মেয়েটি নিঃশব্দে হাসলো মাস্কের আড়ালে। অভি বলে উঠল, কখন আসছো তুমি? রাত্রি নিচু কণ্ঠে জবাব দিল, বেশি না, 10-5 মিনিট হচ্ছে। অভি কফির কাপে চুমুক দিয়ে বলল, অর্ডার দাও। রাত্রি মাথা দুই পাশে নাড়িয়ে বলল, হুম। অভি ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন? রাত্রি এইবার চোখ উঁচিয়ে তাকালো অভির দিকে। দুজনের চোখে চোখ পড়ল। রাত্রি দৃঢ়তার সাথে বলল, বিয়ে কবে করবেন? অভি ভাবলে হীনভাবে বলল, মেয়ে পাইনি এখনো মনের মতো, আগে পেয়ে যাই, তারপর করে ফেলবে বিয়ে। রাত্রির যেন রাগের মাত্রা বাড়ছে, তবুও সে শান্ত ভঙ্গিতে বলল, দেখেন, আমি এখানে আপনার সাথে নাটক সিনেমা কিছু করতে আসিনি, একটা সুন্দর ফলাফল জানতে এসেছি। তাই নাটক সিনেমা মজা থেকে বেরিয়ে সিরিয়াস হন আর সুন্দর করে ফলাফল দেন। অভি রাত্রির কথা শুনল। মজা বাদ দিয়ে সিরিয়াস মুখে বলল, বাড়িতে বলি তাহলে। রাত্রি অবাক কণ্ঠে বলল, কি বলবে?
অভি বলল। তোমার আর আমার প্রেমের কথা, তারপর বিয়ের কথা। রাত্রি মাথা দুই পাশে নাড়িয়ে বলল। অসম্ভব, এগুলো বলা যাবে না। অভি প্রশ্ন করল। কেন? রাত্রি উত্তর দিল। সমস্যা হবে, অন্য কিছু ভাববো। অভি একটু ভাবলো, হুট করে কিছু মনে পড়তেই বলে উঠল। প্রেমের কথা বলবো না, তবে বিয়ের কথাবার্তা বলতে যেতেই তো পারে। রাত্রি বুঝতে না পেরে প্রশ্ন করলো। মানে? অভি বুঝিয়ে বলল। আমি বাড়িতে গিয়ে বলবো জিয়ানের বোনকে আমার পছন্দ হয়েছে অনেক, এখন ওর সাথে বিয়ে করতে চাই। প্রেম জিনিসটা হারাম, তারপর ও যদি না করে দেয়, এই জন্যই একেবারে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলো। অভির কথা শুনে রাত্রি সম্মতি দিয়ে বলল। হ্যাঁ, এটাই করেন। তাহলে আমাদের এত বছর রিলেশন কেউ জানতে পারবে না, সাথে পরিবারের সম্মতিতে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অভি হেসে বলল। চলো একটু ঘুরে আসি। রাত্রি হাত ব্যাগ তুলে উঠে দাঁড়িয়ে বলল। বিয়ের পরে ঘুরবো, এখন বাসায় গিয়ে বিয়ের কথা বলো। আল্লাহ হাফেজ। এই বলে রাত্রি আর দাঁড়ালো না, সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল। রাত্রি চলে যেতেই অভি হতাশ কণ্ঠে বিড়বিড় করলো। এই মেয়ে কোনোদিন আমার কষ্ট বুঝলো না। বিয়ের পরে বলবে এখন শ্বশুরবাড়ি আছি, সারাদিন ঘোরাঘুরি করলে কি বলবে লোকে। দ্যাট বাল, বিয়ে করলো জ্বালা, না করলো জ্বালা। বলে উঠে দাঁড়ালো, বিল পরিশোধ করে বেরিয়ে গেল। এরই মধ্যে রাত্রি বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। অভি বাইকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিয়ের কথা বলতে হবে যত দ্রুত সম্ভব। জিহান রুমে বসে অফিসের কাজ করছে। হুট করেই সামিয়া রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল জোরে। জিহান তাও তাকালো না, নিজের মতো কাজ করতে লাগলো। সামিয়া জিহানের পাশে এসে বসে রাগে দাঁত চেপে বলল। এই আপনি সিমিকে ওটা কি দিয়েছিলেন? জিহান কাজ করতে করতে বলল। বেশি স্ট্রেস নিও না, তোমার জামাই তোমার আছে, সিমি আমার বোন হয়, ওর দিকে কোনো পরকীয়া পথ উচ্চারণ করেনি। নিশান আমার গর্দান কেটে ফেলবে, আর আমি সিমিকে নিয়ে খারাপ কিছু ভাবিও না। সামিয়া যেন আরো রাগ হচ্ছে। ও বলল কি আর উত্তর দিল বা কি। সামিয়া আবারও বলল। একটা খাম দিয়েছিলেন তাকে, সেই খামে কি ছিল যার জন্য সিমি রুম থেকে এখনো বাইরে হয়নি? কত ডাকলাম, শুনছেই না, ফোনটাও সুইচ অফ কেন? জিহান এইবার সামিয়ার দিকে তাকালো। সামিয়া ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। জিহান আরও নিজের কাজে আবারও করতে করতে বলল। ওখানে যা ছিল তা সিমিকে শিক্ষা দিচ্ছে, এই জন্য রুম থেকে বেরোচ্ছে না। ওই দরজা কারোর ডাক খুলবে না, নিশান আসলে সেটা আলাদা ব্যাপার। সামিয়া ভাবুক কণ্ঠে বলল। ওদের মধ্যে ঝগড়া হয়েছে? জিহান উত্তর দিল। হ্যাঁ। সামিয়া বলল। যাদের মধ্যে ভালোবাসা বেশি তাদের মধ্যে ঝগড়া হয়। সামিয়ার কথা শুনে জিহান সামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। যেমন তোমার আর আমার মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, এর মানে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে অনেক ভালোবাসো। সামিয়া উঠে দাঁড়ালো, জিহানের দিকে মুখ বাঁকিয়ে বলল। বালের ভালোবাসা, ধ্যাৎ। বলে রুম থেকে চলে গেল। জিহান পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। অনেক কাজ জমা পড়েছে। সামিয়া নিচে নেমে দেখলো ড্রয়িং রুমের সোফায় যারা একা বসে টিভি দেখছে। সামিয়া জারার পাশে বসে বলল। কিরে, রাত কই? যারা টিভি দেখতে দেখতে বলল। দোকানে গেছে কি আনতে, অনেকক্ষণ হয়েছে, এখনো আসেনি। সামিয়াও যারার সাথে টিভি দেখতে দেখতে বলল। তুই এখানে একা বসে কি করছিস? যারা হতাশার শ্বাস ফেলে বলল। কি করবো আর, আগের ছোটবেলাগুলো ভালো ছিল, আমার বোনগুলো আমার কাছে থাকতো। আর এখন জামাই হওয়ার পরে আর আসেন না, যে যার জামাই নিয়ে ব্যস্ত। এখন জামাই রুমে খাপটি মেরে বসে আছে, আরেকজন জামাই থেকে ভালোবাসা নিয়ে আমার পাশে বসে টিটকারি মারছে, কষ্ট। সামিয়া জারার মাথায় হাত বুলিয়ে বলল। আহারে আমার সোনা পাখি, আমার জাউরা পাখি, আমি আছি তো। যারা মুখ ভিঞ্চিয়ে বলল। সরবাল, তোর জামাই আছে। সামিয়া জারার হাত জড়িয়ে ঘাড়ে মাথা রেখে বলল। জান, তাড়িয়ে দিও না, এইভাবে একসাথে বসে মুভি দেখি, ভালো লাগবে। যারা আর কিছু বলল না, দুজনে বসে টিভিতে মুভি দেখতে লাগলো। রাত 9টা বেজে 4 মিনিট। সিমি সেই সকালে দরজা লাগিয়েছে রুমের, এখনো পর্যন্ত খোলেনি। তাজউদ্দিন নিজেই একবার দরজার কাছে আসলো, নক করলো 4-5 বার, কোনো সাড়া শব্দ নেই। তাই ডুপ্লিকেট চাবি আনতে নিচে যেতেই সামিয়ার ফোনে একটা ভয়েস মেসেজ আসলো সিমির। সামিয়া চিৎকার করে বলল।
সিমি ভয়েস দিয়েছে আমার ফোনে। তাজউদ্দিন সিঁড়ির কাছ থেকে ফিরে এসে সামিয়ার কাছে গেল, বলল, চালু কর ভয়েস। সামিয়া ভয়েস চালু করলো। সেখানে সিমি বলছে, আমার জন্য টেনশন করো না বেশি, আমি ভালো আছি। দরজা আপাতত কালকে সকালেই খুলবে। সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি খেয়ে নেব। ভয়েস শেষ। বাড়ির মানুষ আর কেউ কোনো কথা বলল না, সবাই খাবার খেতে ব্যস্ত হলো। এইদিকে জারার ফোনে সিমির মেসেজ আসলো। যারা মাথা নিচু করে মেসেজ দেখলো। সিমি লিখেছে, যারা বোন আমার উপকার কর। যারা এক হাত দিয়ে টাইপিং করে লিখলো, অপেক্ষা কর, খেয়ে আসছি। সিমি একটা লাইক পাঠালো। যারা দ্রুত খাবার শেষ করে উপরে উঠলো। যাওয়ার আগে রাত্রির কানে কানে বলল, তুই ঘুমিয়ে পড়িস, আমার রুমে যেতে লেট হবে, সিমির রুমে কিছু কাজ আছে। রাত্রি মাথা নাড়ল। যে যার মতো খাওয়া শেষ করে রুমে গেল। রাত্রি রুমে ঢুকে দরজা ভিজিয়ে ফোন হাতে নিয়ে অভির ফোনে কল দিল। তার নিজেরই লাভ হয়েছে যারা রুমে না আসায়। মন ভরে কথা বলতে পারবে অভির সাথে। এইদিকে যারা সিমির রুমের সামনে এসে সিমিকে মেসেজ দিল, দরজা খোল, আমি দাঁড়িয়ে আছি। সিমি দরজা খুলে ফেললো। অন্ধকার রুম। যারা ভিতরে ঢুকে বলল, রুমে তো অন্ধকার কেন? সিমি দরজা লাগিয়ে লাইট অন করে বলল, দেখে নে। লাইট অন করতেই যারা অবাক চোখে রুম দেখলো। কি সুন্দরভাবে সাজানো। পুরো রুম জুড়ে একটু দূরে দূরে মোমবাতি জ্বালানো আছে। বেলুন দিয়ে আশেপাশে দেয়ালে সাজানো। সব কিছু লাভের আকৃতির বেলুন। বেডের উপরে সাদা বেডশিট আর উপরে গোলাপ ফুলের পাপড়ি সুন্দর করে সাজানো। যারা অবাক কণ্ঠে বলল, এত কিছু পেলি কই? সিমি এগিয়ে এসে দেয়ালে বেলুন লাগাতে লাগাতে বলল, ওই যে চায়ের দোকানে একটা ছোট্ট ছেলে থাকে, রিহান, তাকে মেসেজ দিয়ে বললাম এগুলো আমাকে দিয়ে যা। যারা প্রশ্ন করলো, কিভাবে দিয়ে গেল তোকে? সিমি উত্তর দিল, পাঁচিল টপকে দিয়ে গেছে। যারা বাহবা দিয়ে বলল, বাহ বাহ, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে ভাবি জানে। সিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঝগড়ার থেকেও বেশি কিছু। একটা হেল্প কর আমায়, না জানি রাগ ভাঙাতে পারবো আদৌ কি না। যারা সিমির হাতে হাতে কাজ করতে করতে বলল, অবশ্যই পারবি, কিছু টিপস দে। সিমি মাথা নাড়ল। যারা বলল, শাড়ি পর ভাইয়ার সামনে। সিমি বলল, পড়তে পারি না। যারা আশ্বস্ত করে বলল, ফোনে দেখে আমি পরিয়ে দেব। সিমি রাজি হলো। আচ্ছা। যারা বলে উঠল, তবে। সিমি ভ্রু কুঁচকে বলল, তবে কি? যারা পরামর্শ দিল, শাড়ি কিন্তু নেটের হওয়া লাগবে, একদম পাতলা, যেন শরীরের গঠন স্পষ্ট বোঝা যায়, সাথে স্লিভলেস ব্লাউজ। সিমি দ্রুত মাথা দুই পাশে নাড়িয়ে বলল, অসম্ভব, এগুলো পারবো না আমি। যারা বোঝাতে লাগলো, ভাইয়া রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য এটাই বেস্ট অপশন, তুই ট্রাই করেই দেখ। সিমি আর কিছু বলল না। দুইজনে সুন্দর করে সাজিয়ে নিল। যারা নিচে নেমে ফ্রিজে থেকে খাবার গরম করে উপরে এনে রাখা দিল সিমির রুমে। এইবার নিজের রুমে গেল। সে একটা পাতলা শাড়ি রেখেছিল, জামাইয়ের সামনে পড়বে। এখন সিমির দরকার, তাই বের করে সিমির রুমে ঢুকলো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10:30 বাজে। যারা আর সিমি মোমবাতি জ্বালালো। এরপরে সিমি ওয়াশরুম থেকে পেটিকোট আর ব্লাউজ পরে বেরিয়ে আসলো। যারা ফোনে শাড়ি পরার একটা ভিডিও প্লে করে সিমিকে পরিয়ে দিল শাড়ি। সুন্দর লাগছে। সিমির চুলগুলো ছেড়ে দিল। কপালে সাদা স্টোনের টিপ পরিয়ে দিল। কানে কালো স্টোন বসানো ইয়াররিং। ঠোঁটে লাল লিপস্টিক হালকা করে। সিমিকে সাজানোর পরে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, ভাবি যার মুই ফিদা হলাম আপনার রূপে, ভাইয়া এবার অজ্ঞান না হলেই হলো, আমি গেলাম, তুমি অপেক্ষা করো ভাইয়ার জন্য। এই বলে যারা চলে গেল। সিমি দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো কিছুক্ষণ। ভালোভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, খারাপ লাগছে না, তবে উনি কি মুগ্ধ হবেন? সিমি লাইট অফ করে নিজের ফোনটা হাতে নিয়ে সোফায় বসে নিশানের অপেক্ষা করতে লাগলো। বুকের ভেতরে যেন হার্টবিট জোরে জোরে শব্দ করতে লাগলো। ভয় লাগছে। নিশান এইসব দেখে কি বলবে, কি করবে সে? তাই কি ইগনোর করবে? তাকে মারবে, বকবে, কষ্ট দেবে? এসব মনে আসতে আসতেই সিমি বিড়বিড় করলো, মারেন, ক্ষত বিক্ষত করেন, বকেন, কষ্ট দেন, তবে ছেড়ে যাবেন না, সইতে পারবো না আমি। সাজানো ঘরে সিমির এই ব্যাকুল অপেক্ষাকে নিশানের পাষাণ হৃদয়
গলাতে পারবে? নাকি অভি আর রাত্রির বিয়ের পরিকল্পনা নিয়ে তৈরি হবে নতুন কোনো জটিলতা? রাত 10:35 শহরের মাঝে পড়ে থাকা পরিত্যক্ত নিস্তব্ধ এক গোডাউন। এই গোডাউন পরিত্যক্ত হলেও যত ধরনের খারাপ 2 নাম্বারি ব্যবসা আছে সবগুলোর আস্তানা এই গোডাউনে। অস্ত্র পাচার, গাঁজা বিক্রয়, মদের পাহাড়, ছোট ছেলেদের নেশার আসক্ত, আর আছে কালো টাকার পাহাড়। সব কিছুর আয়ত্তে চলে ভবিষ্যৎ এমপি ইদ্রিস মির্জার হাত দ্বারা। তিনি ভোটে দাঁড়িয়েছেন, শহরের ছেলে মেয়েদের নেশায় আসক্ত করাবে, রাজত্ব চালাবে নিজের কালো পাহাড় দিয়ে। চুরি করে ভোট কিনেছে, হয় মানুষকে ভয় দেখিয়ে, নয়তো লাখ লাখ কালো টাকা খরচ করে। রাত হলে এই পরিত্যক্ত গোডাউন কালো শহরে থেকে যায়। দিনের আলোয় যেন কেউ বুঝতে না পারে তাই লুকিয়ে থাকে, নয়তো অল্প অর্ধেক কাজ করে। আজকের এই রাতে ইদ্রিস সেই গোডাউনে উপস্থিত আছে। অন্ধকার একদম বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভিতরে এত খারাপ পাপের রাজত্ব তৈরি করেছে তিলে তিলে। 10:40 বাজতেই নিশানের গাড়ি থামলো সেই পরিত্যক্ত গোডাউনের সামনে। নিশান একা না, তার সাথে পুলিশ টিম আছে। নিশান নিজের লোকেদের লাগিয়ে রেখেছিল ইদ্রিসের পিছনে। সব খবর জোগাড় করে সে পুলিশের হাতে দেয়। সে চাইলে নিজেই খুন করতে পারত, কিন্তু করেনি, কারণ এটা দেশের মানুষের সাথে জড়িয়ে আছে। আইন তাদের উচিত সাজা দিক। হ্যাঁ, সেও সাজা দেবে। নিজে কাজ শেষ করে করে পরে পুলিশের হাতে তুলে দেবে। পুলিশের 5টা টিম, প্রত্যেকটা টিমে 10 জন করে, মোট 50 জন পুলিশ চারদিক দিয়ে গোডাউন ঘিরে ফেলল। আর্মি অফিসার সাথে সিআইডি অফিসার নিশানের পিছু পিছু গোডাউনের ভিতরে ঢুকলো। তারা আড়ালে লুকোনো। নিশান হেঁটে চলল তাদের রাজত্বের কাছে। তাদের সীমানায় ঢুকতেই বডিগার্ড তাকে থামিয়ে বলল, কে আপনি? এইভাবে ঢুকে পড়লেন? নিশান তাকালো বডিগার্ড দুটোর দিকে। দৃষ্টি নামিয়েই নিজের প্যান্টের পেছনে গুজে রাখা ছুরি বের করে দ্রুততার সাথে তাদের দুজনের গলায় পোঁচ দিল। তারা ছটপট করতে লাগলো। গোগানির আওয়াজ ভেসে বেড়ালো এই পরিত্যক্ত নিস্তব্ধ গোডাউন জুড়ে। তাদের দূরত্ব বেশি দূরে না হওয়ায় প্রতিটি মানুষ সেখানেই উপস্থিত হলো। নিশানের পায়ের কাছে নিজেদের লোকেদের এইভাবে মরা হয়ে পড়ে থাকতে দেখে তারা দিক বেদিক ভুলে নিশানের উপরে অ্যাটাক করতে যেতেই ইদ্রিস বলে উঠল, না, ওকে মারিস না কেউ। ইদ্রিসের কথা শুনে সবাই থেমে গেল। নিশান বাঁকা হাসলো, এগিয়ে আসলো ইদ্রিসের কাছে। স্লো ভয়েসে বলল, বলেছিলাম যত দোয়া আছে নিজের জন্য করতে, পরে সময় পাবি না। ইদ্রিস তাতে দাঁত চেপে বলল, ভুলে যাস না নিশান, তুই আমাদের রাজত্বে দাঁড়িয়ে আছিস। নিশান ইদ্রিসের কথাটা উড়িয়ে দেওয়ার মতো করে বলল, দাঁড়িয়ে থাকার জন্য আদৌ তোর এই পা থাকবে কিনা তার কোনো ঠিকানা নেই। নিশানের কথা শুনে ইদ্রিস কিছু বলবে এর আগেই নিশান আবারও বলল, এখানে অনেক আছে, অনেক কথা শুনবে। এর থেকে পার্সোনাল কোনো রুমে গেলে ভালো হতো। ভয় পাস না, তুইও পুরুষ, আমিও পুরুষ, রেপ করবো না তোকে। নিশানের কথা শুনে ইদ্রিস দাঁত মুখ কিরমির করে বলল, জন্মের সময় তোর মুখে শুধু মধু দিতে ভুলে গেছিল। নিশান ওর পিছু পিছু যেতে যেতে বলল, আমার পরিবার গরিব ছিল বিধায় মধু কেনার টাকা ছিল না। ইদ্রিস কিছু বলল না। একটু হেঁটে একটা বন্ধ রুমের দরজার সামনে দাঁড়ালো। চাবি দিয়ে দরজা খুললো, ভেতরে প্রবেশ করলো। নিশানও ভিতরে ঢুকলো। ইদ্রিস দরজা ভিজিয়ে দিল, রুমের লাইট অন করলো। সোফার উপরে পায়ের উপর পা তুলে বসে বলল, বল তোর সমস্যা কি? নিশান ঘাড় এপাশ ওপাশে কাত করে বলল, সরল সোজাভাবে কিছু প্রশ্ন করব, আশা করি উত্তর দেবে। ইদ্রিস কিছু বলল না। নিশান বলল, তোর শত্রুতা আমার সাথে, তুই আমার বউর দিকে চোখ তুলে তাকালি কেন? তোর বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে দারুণ একটা মাল তো। বাকি কথা শেষ করার আগে নিশানের শক্ত হাতের থাবা পড়ল ইদ্রিসের বাম গালে। ইদ্রিস গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড থ মেরে গেল। সে বুঝে উঠে নিশানের দিকে তাকালো। উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তার বাচ্চা, আমাকে মারলি কেন? নিশান ইদ্রিসের চোয়াল চেপে ধরলো। রাগে মাথা ফেটে যাচ্ছে, বলে উঠল, শুয়োরের বাচ্চা, তুই আমার বউকে মাল বলিস? তোর সাহস দেখে আমি অবাক, তোকে তো জানে মেরে ফেলবো আমি। বলে জোরে ধাক্কা মেরে ফেলে দিল। প্যান্টে গুজে রাখা ছুরি বের করে ডান হাতে আর বাম হাতে পোঁচ দিল একবার করে। হাতের রক্ত ফিনকি দিয়ে নিশানের মুখে পড়ল। ইদ্রিস চিৎকার দিয়ে উঠল, কিন্তু তার কোনো মানুষ এলো না। আসবে কি করে? সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। ইদ্রিস বলে উঠল, আমার লোকজন কই? কি করছিস তুই ওদের সাথে? নিশান হাঁটু মুড়ে ফ্লোরে বসলো।
হাতে রিভলভার নিয়ে ইদ্রিসের বাম পায়ের সেট করে নিচু হয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমার অর্ধাঙ্গিনীকে খারাপভাবে দেখা আর আমার নামে ভুলভাল তথ্য পাঠানোর জন্য তোকে আমি জান মেরে ফেলতাম। তবে করলাম না কেন জানিস? তুই এ দেশের মানুষের জন্যই পাপ, আর এই পাপকে মুক্তি দেবে সাধারণ জনগণ, যাদের কালো টাকার ভয় থেকে কিনে রাখছিস। নিশানের কথা শুনে ইদ্রিস বলে উঠল, এই কালো টাকার পাহাড় তোকে দেবো আমি, তবে আমাকে পুলিশে দিস না ভাই প্লিজ। নিশান বাঁকা হেসে বলে উঠল, ফাক ইউর ব্ল্যাক মানি বিজনেস। বলেই নিশান একটা গুলি চালালো ইদ্রিসের পায়ে। ইদ্রিস সাথে সাথে আর্তচিৎকার করে উঠল। নিশান রিভলভার প্যান্টের পেছনে গুজে রুম থেকে বেরিয়ে পুলিশদের বাকিটা বুঝিয়ে চলে গেল। পুলিশেরা পুরো গোডাউন ছড়িয়ে পড়ল, আটক করলো সবাইকে। ইদ্রিসকেও আটক করলো। তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রাতের আধার শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। মধ্যরাত, সময়টা রাত 1:04। পুরো শহর আছে গভীর ঘুমে। এমন সময় নিশানের গাড়ি এসে থামলো চৌধুরী ভিলার সামনে। গাড়ি থেকে বেরিয়ে ডুপ্লেক্স চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। কোনো শব্দ না করেই সোজা উপরে নিজের রুমে চলে গেল। পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে লক খুলে ভিতরে প্রবেশ করেই দেখলো রুম অন্ধকার না, হলদেটে আলো দিয়ে পরিপূর্ণ রুম জুড়ে। বেডের উপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হার্ট আঁকা, দেয়ালে বেলুন। টি টেবিলের পাশে শাড়ি পরিহিত এক রমণী মোমবাতি জ্বালাচ্ছে। দরজা খোলার আওয়াজ পেতেই সিমি উঠে দাঁড়ালো। তার চোখ লেগে আসছিল। হুট করেই চেতনা পেতেই দেখে মোমবাতি নিভে গেছে, তাই আবারও নতুন করে জ্বালালো। নিশান ভ্রুকুচকে তাকিয়ে আছে। নিশি ধীরে ধীরে নিশানের কাছে গেল। নিশানের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সিমির পানে। অসম্ভব সুন্দর লাগছে এই মোমবাতির আলোতে সিমিকে, কালো শাড়িতে। কিছু সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেকে সংবরণ করলো। দরজা লাগিয়ে সরে যেতে চাইলেই সিমি 2 হাত মেলে দিয়ে নিশানের চোখের দিকে তাকালো, বলে উঠল, এভাবে ইগনোর করে চলে যাচ্ছেন? নিশান সিমির কথায় পাত্তা না দিয়ে রুমের লাইট অন করলো। পাশ ঘুরে চলে যেতে চাইলে সিমি আবারও নিশানের সামনে দাঁড়ালো। অন্ধকারে সিমির দেহের গড়ন বোঝা না গেলেও আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে নিশানের মাথা গরম হয়ে গেল। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সিমি বলে উঠল, প্লিজ এভাবে দূরে থাকবেন না, আমি ভুল করেছি, মাফ করে দিন আমায় প্লিজ। নিশান সিমিকে নিজের থেকে সরিয়ে ওর গাল শক্ত করে চেপে ধরলো। দেয়ালে চেপে ধরে রেখে তাতে দাঁত চেপে বলল, আমাকে সিরিয়াস করতে চাস তুই? এসব শরীরে এখনো কাপড় পরে? আমি ভালো, তবে এতটাও ভালো না যতটা তুই ভাবিস। আমি তোর কাছে যাচ্ছি না, তুই আসবি না, আর কোনোদিন এসব শাড়িও পরবি না। যদি পরেছিস আই সোয়ার তোকে দাফন করবো এবার। বলে সিমিকে ধাক্কা মেরে নিজের থেকে সরালো। সিমির চোখে পানি আসলো। সে পানি মুছে নিশানের পা জড়িয়ে ধরে বলল, মারেন কাটেন যা খুশি করেন, আমারও জ্যান্ত কবর দিন, বিশেষ করে একটুখানি অভিযোগ রাখবো না আমি আপনার উপর। শুধু আমায় ছেড়ে যাবেন না প্লিজ, এইসব কথা বলবেন না আমায়, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। নিশান চোখ বন্ধ করলো। 2-3 বার বড় বড় নিঃশ্বাস নিল। নিজের রাগ সংবরণ করতেই সে বলে উঠল, সেমি আমার পা ছাড়, তোর সাথে নাটক করার কোনো সময় আমার নেই, সর সামনে থেকে। সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এতটাই পর হয়ে গেলাম আমি, আজ সিমি নাম ধরে ডাকছেন। মানলাম আমি ভুল করেছি, ক্ষমা তো চাচ্ছি আমি, দিন না মাফ করে। প্রমিস আর কখনো কোনো কিছু বলবো না আমি, আপনাকে অবিশ্বাস করবো না আমি। নিশান নিজের জোর খাটিয়ে সিমির থেকে নিজের পা সরিয়ে নিয়ে বলল, ফাক ইউর অবিশ্বাস, এসব নাটক আমার সামনে করবি না। যদিও বাসায় আসছে, এমন করলে আমার নিশানাটুকু খুঁজে পাবি না তুই। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি সেখানে বসেই হু হু করে কেঁদে উঠল। সে জানতো নিশান বড্ড রুড ব্যবহার করবে, মানবে না, তবে এতটা খারাপ ব্যবহার করবে সেটা ওর কল্পনাতেও ছিল না। সিমি উঠে দাঁড়ালো। কাবার থেকে 3 পিস বের করে দ্রুত পরে নিল। নিশান যদি আবার রাগ করে। সিমি মোমবাতিগুলো নিভিয়ে দিল, বেলুনগুলো সরিয়ে দিল, ফুলের পাপড়ি ফেলে দিল। সব কাজ শেষে বেডের উপরে চুপ করে বসে নীরবে কান্না করতে লাগলো। এদিকে 20 মিনিট পরে নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। পরনে একটা টাওয়াল জড়ানো। আলমারি থেকে ট্রাউজার আর গেঞ্জি বের করে নিল। চুলগুলো শুকিয়ে সেট আপ করে বেড থেকে বালিশ নিল, লাইট অফ করলো। পুরো রুম জুড়ে অন্ধকার নেমে আসলো। সে সোফায় শুয়ে পড়ল। একটা বারের জন্য সিমির দিকে তাকালো না। সিমি এইভাবে সোফার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর নিশান কাত হয়ে ঘুমাচ্ছে। সময় কেটে গেল এইভাবেই পুরো 2 ঘন্টা। নিশান ঘুমিয়ে পড়েছে। সিমি ধীরে ধীরে উঠে আসলো সোফার কাছে, ফ্লোরে বসলো।
বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের হলদেটে আলোতে নিশানের মুখ আবছা দেখা যায়। সিমি একটু নিচু হয়ে নিশানের কপালে গভীর চুমু দিল। নিশান তাকালো। সিমি ওঠার আগে আবারও চোখ বন্ধ করে নিল। সিমি নিশানের মুখে নিজের হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলল,